জিয়াউর রহমানের আদর্শে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ বিএনপির। নির্বাচন ঘিরে বর্তমান কমিশনে পূর্ণ আস্থা আছে বললেন ফখরুল। আসন্ন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শুরু 9 দিনের আপিল শুনানিতে বৈধ 422 আবেদন। দ্বিতীয় দিনের মতো ইসির সামনে ছাত্রদলের অবস্থান। গণভোট নিয়ে এখনো ধোঁয়াশার সাধারণ মানুষ, বাস্তবসম্মত প্রচারণার তাগিদ বিশ্লেষকদের। সিরাজগঞ্জে 6 আসনে জাতীয় নির্বাচনের উত্তাপ। এবং চাংখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলার রায় কাল। জেআইসিতে নির্যাতনের ঘটনায় হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জারিন। এবারে বিস্তারিত। স্বাধীনতার ঘোষক এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের বগুড়ার গাবতলীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 26 মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যমান কমিশনের উপরই তার দলের আস্থা রয়েছে বলেও জানান তিনি। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেয়ার কথাও বলেন তিনি। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীরা প্রত্যাহার শুরু হয়েছে আজ থেকে। এরপর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। এদিকে আপিল শুনানির শেষ দিনে মোট 43 জন নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 9 দিনের শুনানিতে 645টির মধ্যে মোট 422টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। এদিকে ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে ইসি কার্যালয়ের সামনে সড়কে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আসাদ, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জেরিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনের রোডম্যাপ বলি কিংবা তফসিলের যে সবচেয়ে জটিল অংশটি ছিল এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বা যেটাকে নির্বাচন কমিশনের ভাষায় অংশীজন বলা হয়, সেই অংশীজনদের সবচেয়ে বেশি অংশীজনদের সংশ্লিষ্ট যেদিন থাকে সেটি হচ্ছে আসলে মনোনয়নপত্র জমা, সেটি যাচাই বাছাই এবং পরবর্তীতে আপিল শুনানির সময়টা। এবং নির্বাচনের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের এই অংশটি কিন্তু নির্বাচন কমিশন পার করেছে এবং আজ গতকালই আসলে আপিল শুনানির শেষ হয়েছে এবং সেখানে আপনি জানেন প্রায় 400-র বেশি যে আপিল হয়েছিল সেগুলোকে আসলে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশনের যে আপিল শুনানি হয়েছে সেখানে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যার মনোনয়নপত্র নিয়ে কিন্তু এখনো দ্বিধা রয়ে গিয়েছে, কারণ সেটিকে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এবং আমরা যে দেখেছি যে কিছুক্ষণ আগেই বেলা 12টার কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে 4 জন কমিশনার গিয়েছেন এবং তারা বৈঠকে বসেছেন এবং ধারণা করা হচ্ছে যে আপিলগুলো আসলে বৈধতা পেয়েছে সেখানের মধ্যে থেকেও হয়তো বেশ কিছু আপিলের সংশোধনীও আসতে পারে এবং যেগুলো স্থগিত রাখা হয়েছে সেটিকে নিয়ে আসলে একটি পূর্ণাঙ্গ
প্রার্থী তালিকা আসলে তারা দিতে পারে। এবং আপনি জানেন এরপরও কিন্তু হাইকোর্টের রিটের সুযোগ রয়েছে এবং সেখান থেকেও যদি কেউ প্রার্থীতে ফিরে পান তবেও কিন্তু নির্বাচনের যে তফসিল সেটির সাথে সেটিকে আসলে একটি সমন্বয় করা হবে। এবং এছাড়া আপনাকে আমি এটা জানিয়ে রাখি যে আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 21 তারিখ প্রার্থিতা এবং প্রতীক চূড়ান্ত করা হবে এবং 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন এবং এরপর থেকে প্রচারণা বন্ধ থাকবে। এবং নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য যে নির্বাচন কমিশনের চেষ্টা সেটিকে আসলে প্রশ্নের মুখে ফেলছেন, কারণ নির্বাচন ভবনের সামনেই ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে পোস্টাল ব্যালটে যে প্রতীকের অবস্থান ধানের শীষ সেটি নিয়ে তাদের একটি আপত্তির কথা তারা জানাচ্ছেন এবং তারা যে জিনিসটি জানাচ্ছেন যে আর কোনো ছাত্র সংসদের নির্বাচন যেন এখন না হয়, যেটি আপনি জানেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের সুযোগ নির্বাচন কমিশন আসলে দিয়েছে, সেটি নিয়ে তারা তাদের অবস্থান এখন পর্যন্ত রেখেছে এবং পরবর্তীতে আরও তথ্য জানলে আমি আপনাকে জানাতে পারবো। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। এবারে ভোটের প্রস্তুতির খবর। গণভোট নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। বিষয়বস্তুতে একাধিক ইস্যু যুক্ত থাকায় এ নিয়ে বেশি বিভ্রান্তিতে সাধারণ মানুষ। জনগণের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতে এ আয়োজন মন্তব্য করে গণভোট নিয়ে বাস্তবসম্মত প্রচারণার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আপামর জনতাকে এর পক্ষে থাকার আহ্বানও জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। স্বাধীনতার পর দেশের ইতিহাসে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়। প্রথম গণভোট হয় 1977 সালে। লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দান। দ্বিতীয়বার স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ে 1985 সালে অনুষ্ঠিত হয় গণভোট। আর তৃতীয়টি অনুষ্ঠিত হয় 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী নিয়ে। আর এবারের গণভোটে বেশ কটি প্রশ্নের মীমাংসা হবে। তা হলো মৌলিক অধিকারের তালিকা বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, প্রধানমন্ত্রী পদের মেয়াদ 10 বছরে সীমাবদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে উচ্চকক্ষের গঠন ও ভূমিকা, সংসদে নারী প্রতিনিধিত্ব ও বৃদ্ধির পদ্ধতি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের অধিকার ফিরে পাওয়ার বিষয়টিকে বৈধতা দিতেই মূলত সামনে আসে গণভোট। তবে এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। হা না ভোট বলতে আমরা তো হা ভোট কোনটা না ভোট কোনটা অনেকেই বুঝি না। তো যেহেতু আমরা চাই যে এক সরকার 2 বারের বেশি না থাকুক। গণভোটে হা ভোট দিলে মানে প্রধানমন্ত্রী কি ক্ষমতা পাচ্ছে, বা না ভোট দিলে আবার আগের পর্যায়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে সবাইকে বোঝানো উচিত। নির্বাচনে যারা আসবে চয়েস করমু, ভোট দিমু, যেন দেশের উন্নয়ন হয়। সংবিধান প্রণয়ন কিংবা সংশোধন, কোনো আইন জারি বা বাতিল, শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের মতামত নিতেই গণভোটের আয়োজন। আমাদের দেশের মানুষের এখনো সচেতনতার লেভেলটা ওই লেভেলে যায়নি। ফলে আমরা আসলে ডেমোক্রেসির কোন এক্সটেন্ট পর্যন্ত প্রস্তুত সেই জায়গাটা আমরা আলোচনা না করি আমরা সবসময় কেবলমাত্র ভোট ভোট এবং গণতন্ত্র গণতন্ত্র বলি, কিন্তু গণতন্ত্রের জন্য যে প্রস্তুত করা দরকার আছে প্যারালালি, সেই কাজটা থেকে সরকারগুলো সবসময়, বিগত দিনের সরকার বর্তমান সরকারও একটু রিল্যাক্টেন্ট থাকছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ ভোটটা যদি বেশি সংখ্যায় না আসে তাহলে সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলে পরামর্শ করে যে সংস্কার করার যে উদ্যোগগুলো নিয়েছে সেইগুলো বাস্তবায়ন করা কষ্টকর হবে। পত্রপত্রিকা, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল তাদেরও প্রচারণা চালানো দরকার যে কেন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে। জনগণতন্ত্রকে দৃঢ় ও শক্তিশালী করতে সবাইকে গণভোটের পক্ষে থাকার আহ্বান বিশ্লেষকদের। এই গণভোটে হ্যাঁ না আসে তার মানে আমরা আবার রাজনৈতিক দলগুলোকে তারা যা করবে সেই স্বাধীনতা দিয়ে দিচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সরগরম সিরাজগঞ্জ জেলা। 6টি সংসদীয় আসনে উত্তাপ চরমে।
ভোটারদের মন জোগাতে নানা কৌশলে সামনে এগুচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। সিরাজগঞ্জে নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে তরুণ ভোটাররাই। ভোটের পরিবেশ নিয়ে বিএনপি প্রার্থীরা সন্তোষ জানালেও খুশি নয় জামায়াতে ইসলামী। সোহেল রানা ও আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার তীরে ঘেঁষা সিরাজগঞ্জ জেলার আয়তন ২,৪৯৭ বর্গ কিলোমিটার। জেলায় রয়েছে ৯টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৩টি ইউনিয়ন, আর সংসদীয় আসন মোট ৬টি। এই ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬,৮৬,৮৫৮ জন। পুরুষ ভোটার ১৩,৫৬,৪১৭ জন। নারী ভোটার ১৩,৩০,৫০৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন। এবার বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজার পাশাপাশি ভোট যুদ্ধে নামছেন জামায়াত ইসলামীর শাহিনুর আলম এবং গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন। যুব সমাজের চাকরির জন্য আমরা বিভিন্ন রকম কুটির শিল্প তৈরি করব। গাজীপুরের নদী ভাঙ্গন রোধের জন্য আমরা চেষ্টা করব। সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী হয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, আর জামায়াতে ইসলামীর হয়ে লড়ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জের সবচেয়ে বড় যেটা প্রয়োজন ছিল সন্ত্রাস মুক্ত সিরাজগঞ্জ। শক্তিশালী একটা সুইচ গেট সংযোগ করে যদি এটাকে প্রভাবিত করতে পারি, একটা দৃষ্টিনন্দন খালে রূপান্তরিত হবে। রায়গঞ্জ, তারাস ও সলঙ্গা একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৩ আসন। সেখানে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আইনুল হক, আর জামায়াত ইসলামের প্রার্থী আব্দুস সামাদ। প্রথমে যুব সমাজকে সঠিকভাবে চলার জন্য দিক নির্দেশ দেওয়া, জনগণের সেবা করাই হবে আমার কাজ। সিরাজগঞ্জ ৪ আসনে মূল লড়াইয়ের আভাস মিলছে বিএনপির এম আকবর আলী ও জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খানের মধ্যে। তবে ভোটের ময়দানে পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও জাতীয় পার্টির হিন্টন প্রমাণিকও। মেয়েদের জন্য একটা নার্সিং ইনস্টিটিউট আর ছেলেদের জন্য একটা টেকনিক্যাল ইনস্টিটিউট। স্বপ্ন হলো উল্লাপাড়াকে আমরা চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া করব, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া করব। বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর থানার একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৫ আসন। সেখানকার জনপ্রতিনিধি হতে বিএনপির পক্ষে মাঠে নেমেছেন আমিরুল ইসলাম খান আলিম, আর জামায়াত ইসলামীর প্রার্থী আলী আলম, ইসলামী আন্দোলনের নুরুন নবী। কয়েকটি আধুনিক সময় উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মুহিত, বাংলাদেশ জামায়াত ইসলামীর মিজানুর রহমান ও এনসিপির সাইফ মুস্তাফিজ। আমরা এক সমৃদ্ধ শাহজাদপুর গড়ে তোলার কাজ করতে সক্ষমতা রাখি। আশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন। এদিকে ভোটাররা বলছেন রাস্তাঘাট, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। যে দেশের স্বার্থে কাজ করবেন, তরুণ সমাজকে নিয়ে কাজ করবে, ইনশাআল্লাহ আমরা তাকে ভোট দেব। কোনো প্রকার ভয় ভীতি না নিয়ে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, যে নারীদের উন্নয়নের জন্য কাজ করবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে সিরাজগঞ্জের সাধারণ ভোটাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে নির্বাচনী হালচাল জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, কেমন দেখছেন সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়া? জি ধন্যবাদ জেরিন, আপনি যেমনটি বলছিলেন সিরাজগঞ্জে কিন্তু ইতিমধ্যে নির্বাচনী পরিবেশ কিন্তু অনেকটাই জাঁকজমকপূর্ণ হয়েছে। গত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সিরাজগঞ্জ থেকে মনোনয়ন যাচাই বাছাই করে কিন্তু ৩২ জন প্রার্থী বৈধতা ঘোষণা করে। পরবর্তীতে আপিল বিভাগে কিন্তু মনোনয়ন বৈধতা ঘোষণা করে আরো ৬টি, মোট ৩৮ জন প্রার্থী কিন্তু এই ৬টি আসনের সংসদীয় আসনে কিন্তু তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টি সহ কিন্তু বিভিন্ন দলের প্রতিনিধিরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা সিরাজগঞ্জের ৬টি আসনে দেখেছি যে ইতিমধ্যে কিন্তু তারা প্রার্থীরা বিভিন্ন কৌশলে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে আগামী ২২ তারিখ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং চা আড্ডার মাধ্যমে কিন্তু তারা কিন্তু তাদের
প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বিভিন্ন দ্বারে দ্বারে কিন্তু ভোট প্রার্থনা করছে। আমরা একজন তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই, আপনারা কেমন ভোট প্রার্থীকে নির্বাচিত করতে চান? যে প্রার্থী তরুণদের নিয়ে ভাববে, তরুণদের নিয়ে নতুন কিছু সম্ভাবনার কাজ করবে, তরুণদের এগিয়ে যেতে সাহায্য করবে, আমরা সেই সকল প্রার্থীকেই ভোট দিব এবং সেই সরকারকেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই, কেমন প্রার্থী আপনারা নির্বাচিত করতে চাচ্ছেন? আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করে, আরো গতিশীল করে তুলবে এরকম প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমি আরেকজন প্রার্থী ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি কেমন আমরা যোগ্য লোক দেয় ভোট ইনশাআল্লাহ দেন। আপনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা ওই দেশের উন্নয়ন হবে এই মতো এরকম প্রার্থীদেরকে আমরা ভোট দিতে চাই, সেটা শিক্ষা খাতে এবং দেশের সার্বিক উন্নয়নে যাদেরকে সচরাচর পাওয়া যাবে তাদেরকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। জি, যেমনটি শুনছিলেন, আগামী 22 তারিখে কিন্তু তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় কিন্তু শুরু হবে। ইতিমধ্যে আগামী 21 তারিখে কিন্তু প্রার্থীদের তাদের প্রতীক বরাদ্দ হবে বলে জানিয়েছেন নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই ছিল সিরাজগঞ্জের 6টি আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সর্বশেষ। জেরিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে কাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণা করবে, সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এ মামলায় গ্রেফতার হওয়া 4 আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন এবং মোহাম্মদ নাসিরুল ইসলাম। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক রয়েছেন আরও অনেকে। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্য পেশ করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞের দায়ে সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রিয়া গোপ 6 বছরের একজন শিশু, যে ওই দিন 19 জুলাই 2024 তারিখ তার বাড়ির ছাদে খেলা করছিল, সেখানে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই রিয়া গোপ সহ 10 জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জশিট দাখিল করা হয়েছে। এখানে আসামি করা হয়েছে 12 জনকে। এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 26 জানুয়ারি 2026 তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালে মামলাগুলোর বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে কিন্তু ট্রাইব্যুনাল 1-এ জিআইসি সেলে গুম নির্যাতনের মামলায় কিন্তু সূচনা বক্তব্য শুরু হয়ে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে, যেখানে কিন্তু 13 জন আসামি কিন্তু গ্রেপ্তার রয়েছেন, মোট 3 জন, যাদের সবাই কিন্তু সাবেক সেনা কর্মকর্তা। এর আগে ট্রাইব্যুনাল 1-এ কিন্তু আপনি জানেন যে নারায়ণগঞ্জের হত্যাযজ্ঞের ঘটনায় কিন্তু অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন 26 জানুয়ারির মধ্যে। তো এখানে কিন্তু মূল আসামি কিন্তু শামীম ওসমান, শুধু শামীম ওসমানই নয়, শামীম ওসমানের ছেলে এবং ভাতিজাও কিন্তু এর সঙ্গে জড়িত। এর পাশাপাশি কিন্তু শামীম ওসমানের ঘনিষ্ঠ একজনের নামও কিন্তু প্রসিকিউটর তামিম বলেছেন। তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে অভিযুক্ত যে শামীম ওসমান তিনি কিন্তু ওবায়দুল কাদের সহ কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কিন্তু সাথে কিন্তু তিনি যোগাযোগ রেখেছেন এবং আসাদুজ্জামান খামানের পাশাপাশি কিন্তু যে ওবায়দুল কাদেরের সঙ্গে যে একটি কথোপকথনের কথাও কিন্তু তিনি আমাদের শুনিয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে ওবায়দুল কাদেরের সঙ্গে তার ফোন আলাপের রেকর্ডটি সেটি যেখানে বলা ছিল
সেটি হচ্ছে যে তিনি তার অভিযান সম্পর্কে বলছিলেন, যেখানে সশস্ত্র অভিযানের কথা তিনি ওবায়দুল কাদেরকে জানিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু এও বলেছেন যে শুধু নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ এবং চিটাগাং রোডে পর্যন্ত তিনি অভিযান চালাবেন বলেন এবং সজল মোল্লার সঙ্গে যোগাযোগ করবেন এবং তার সশস্ত্র যে সংগ্রাম, সে অভিযান, যে সশস্ত্র যে অভিযান, যে আন্দোলনকারীদের বিপক্ষে যে দমন পীড়ন, সেই দমন পীড়নের যে তিনি যে অস্ত্র ব্যবহার করছেন সে বিষয়টি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সাবেক ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে যেন জানানো হয়, অর্থাৎ তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে যেন অবহিত করা হয় বলে ওবায়দুল কাদেরকে তিনি জানাতে বলেছেন। তো এই একটি সাক্ষ্য প্রমাণ কিন্তু আমাদেরকে শুনিয়েছেন। তো এইসব আলামত নিয়েই কিন্তু মূলত অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত পাওয়া আমার কাছে তথ্য। জেরিন। মুদাসির, আপনাকে ধন্যবাদ। সুতা আমদানির ওপর সরকারের সিদ্ধান্তকে একতরফা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি বিরোধী বলে আখ্যা দিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠন দুটির নেতারা। বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা চলমান থাকা সত্ত্বেও এবং যথাযথ পরামর্শ ছাড়াই ট্যারিফ কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এ সময় বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, এর সিদ্ধান্ত ডব্লিউটিওর সেফগার্ডস এগ্রিমেন্টের অনুচ্ছেদ সরাসরি লঙ্ঘন। ক্রিকেট। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনার সময় বাংলাদেশকে বিষয়টি জানিয়েছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। শনিবারের এই বৈঠকটি ছিল গত এক সপ্তাহের মধ্যে দুই পক্ষের দ্বিতীয় বৈঠক। সেখানে বিসিবি তাদের আগের অবস্থানে অনড় ছিল। ভারত সফর এবং সেখানে খেলার ক্ষেত্রে বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করলেও আইসিসি তাদের মূল সূচি পরিবর্তনের কোনো আভাস দেয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জিয়াউর রহমানের আদর্শে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ বিএনপির। নির্বাচন ঘিরে বর্তমান কমিশনে পূর্ণ আস্থা আছে বললেন ফখরুল। আসন্ন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শুরু, 9 দিনের আপিল শুনানিতে বৈধ 422 আবেদন। দ্বিতীয় দিনের মতো ইসির সামনে ছাত্র দলের অবস্থান। গণভোট নিয়ে এখনো ধোঁয়াশা সাধারণ মানুষ, বাস্তবসম্মত প্রচারণার তাগিদ বিশ্লেষকদের। সিরাজগঞ্জে 6 আসনে জাতীয় নির্বাচনের উত্তাপ। এবং চানখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলার রায় কাল। জেআইসিতে নির্যাতনের ঘটনায় হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।